আর না না, আমি সেরকম কোনো প্রথম ব্যাপার নেই। থেকেই প্রচন্ড ভয় পেয়েছিলাম যে পারবো কি পারবো না। যেখানে ভৌত বিজ্ঞানকে স্যার আমি ভয়ে ভূত বিজ্ঞান বলতাম। 24 স্যার 66.33 ছিল, র্যাঙ্ক 4500 কিছু একটা ছিল। আর 2025-এ? 25 স্যার 82.5833, র্যাঙ্ক এসেছে 560। আমি প্রথম দিকে টেক্সট বই পড়তাম না, ওই দুইবার দিয়েছি, দুইবারই টেক্সট বইটা অ্যাভয়েড করে গেছিলাম, কিন্তু আপনি বারবার বলেছিলেন, তখন আপনার উপর ভরসা করে আমি টেক্সট বইটা খুঁটিয়ে পড়েছি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নেক্সট ইনস্টিটিউট। আজকে আমরা দীপালি গোড়াইকে পেয়েছি। দীপালি গোড়াই আমাদের উদ্যম 2024-এর স্টুডেন্ট, যে এই বছরে খুব ভালো একটা র্যাঙ্ক সিকিউর করেছে এবং একটা সরকারি গভর্নমেন্ট কলেজে এএনএম পড়ার সুযোগ পেয়েছে। তো দীপালির কাছ থেকে আমরা শুনে নেবো দীপালির এই যে প্রিপারেশন জার্নিটা কেমন ছিল, এবং সে কিভাবে পড়েছে, সে কিভাবে এই টোটাল জার্নিটাকে কমপ্লিট করেছে এবং একটা ভালো র্যাঙ্ক সিকিউর করেছে। তো দীপালি, ওয়েলকাম টু নেক্সট ইনস্টিটিউট। কেমন আছো বলো, কেমন লাগছে বলো। খুব ভালো লাগছে স্যার। আমি দীপালি গড়াই, পুরুলিয়া থেকে। জিএমআর র্যাঙ্ক হয়েছে 560। আর আমি রঘুনাথপুর এনটিএস এ চান্স পেয়েছি। আপনাদের স্যার আহ, অনেক অনেক ধন্যবাদ আমার এই জার্নিটার সাথে থাকার জন্য। আপনারা না থাকলে আচ্ছা, হয়তো এটা সম্ভবই হতো না। আর না না, আমি সেরকম কোনো প্রথম ব্যাপার নেই। থেকেই প্রচন্ড ভয় পেয়েছিলাম যে পারবো কি পারবো না। হুম। দিয়ে তারপর আপনাদের সাথে শুরু করেছি জার্নিটা। শেষ পর্যন্ত আপনারা পাশে ছিলেন। আর আমি আপনাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট, উদ্যম ব্যাচের আপনি বললেন। হ্যাঁ। আর আচ্ছা। তো স্যার দীপালি, একটা জিনিস একটু বলো। কেটে দেবেন? হ্যাঁ স্যার। দীপালি, আমি তোমাকে ধীরে ধীরে কোশ্চেন গুলো করছি, ঠিক আছে? তোমারও বলতে সুবিধা হবে, তুমি ডিটেলে বলতে পারবে। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা। দিবালি, তোমার এটা কি ফার্স্ট অ্যাটেম্প ছিল? না স্যার, এটা ফার্স্ট অ্যাটেম্প ছিল না, এটা থার্ড অ্যাটেম্প। দু হাজার আমি তো জানি তেইশে অবশ্য। প্রথমবার দিয়েছি। 2023-এ প্রথমবার যখন দিয়েছিলে, তখন কি রকমের রেজাল্ট হয়েছিল? স্যার আমার 53 এসেছিল, র্যাঙ্ক ছিল হ্যাঁ। সম্ভবত 4300। আচ্ছা, আর 24-এ? 24 স্যার 66.33 ছিল, র্যাঙ্ক 4500 কিছু একটা ছিল। আচ্ছা। আর 2025-এ? 25 স্যার 82.5833, র্যাঙ্ক এসছে 560। বাহ। তাহলে আহ মানে যারা তোমাদের জুনিয়ররা দেখছে, তো তাদেরকে, তারা নিশ্চিতভাবে এটা তো সম্ভব যে আমরা একটা মার্কস পেয়েছি, রেজাল্ট একটু খারাপ হয়েছে, সেখানে আটকে না থেকে আমি যদি কন্টিনিউয়াসলি একটা পরিশ্রমের মধ্যে থাকি, তো আমি 52 থেকে 82, এটা যে লং জাম্প, এই জাম্পটা কিন্তু খুব ইজিলি পসিবল, ঠিক না? হ্যাঁ স্যার, অবশ্যই পসিবল। আচ্ছা। তো দীপালি, তুমি বলো একটা জিনিস, যে তুমি যখন এই প্রিপারেশন জার্নিটা শুরু করলে, মানে ধরো আহ, আমাদের সাথে যখন শুরু করলে 2024-এ, তখন অলরেডি তুমি দুবার কাইন্ড অফ ব্যর্থ বলা চলে, যে না হলো না, হ্যাঁ কলেজ পেলাম না শেষ অব্দি। তো সেটাকে তো আমরা বলি যে ব্যর্থ হয়ে গেছে। তো এরপরে কিভাবে তুমি প্রথমত যে মোটিভেশনটা ধরে রাখা, যে 2 বছর হলো না স্যার, 2 বছর পরেও আমি আবার পড়ছি, এই মোটিভেশনটাকে তুমি কি করে ধরে রেখেছো? স্যার আমার মনে হয়েছিল যে যখন আমি এতটা সামনে যেতে পেরেছি, তাহলে চেষ্টা করলে আর একটু পারবো। এতটা ভালো হবে আশা করিনি, কিন্তু পারবো এটা ভেবেছিলাম। তারপর ভয় প্রথম থেকেই কাজ করছিল, বাড়িতে একটা প্রেসারও ছিল। তারপর স্যার স্বাভাবিকভাবে। আপনার ওই প্রথম থেকেই আবার নতুন করে শুরু করেছিলাম। আর হ্যাঁ। যে জায়গাগুলোতে আমার কমতি ছিল সেগুলোকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছিলাম। আমি প্রথম দিকে টেক্সট বই পড়তাম না, ওই হুম। দুইবার দিয়েছি, দুইবারই টেক্সট বইটা অ্যাভয়েড করে গেছিলাম। কিন্তু আপনি বারবার বলেছিলেন, তখন আপনার উপর ভরসা করে আমি টেক্সট বইটা খুঁটিয়ে পড়েছি। জীবন বিজ্ঞানটা ক্লাস 9 10 দুটোই। বাকিগুলো স্যার টেক্সট বই আমি পড়িনি সেরকম ভাবে। আর ভৌত বিজ্ঞান আমার প্রচন্ড ভয় ছিল, কিন্তু এখানে পড়ার পর সেই ভয়টাও কেটে গেছিল। যেখানে ভৌত বিজ্ঞানকে স্যার আমি ভয়ে ভূত বিজ্ঞান বলতাম, এতটাই ভয় ছিলাম। বিজ্ঞান থেকে ভূত বিজ্ঞান। আচ্ছা। হ্যাঁ তো স্যার। দিবালি, এই যে ধরো আমরা যখন একবার প্রিপারেশন কমপ্লিট করি না, ধরো হলো না কোনো কারণে, হ্যাঁ, অনেক স্টুডেন্ট যেমন এই বছরও হয়নি, হয়তো প্রিপারেশনটা অনেক ভালো ছিল, প্রিপারেশনের সময় মক টেস্ট দিয়েছি আমরা, মক টেস্টে গিয়ে খুব ভালো রেজাল্ট করেছি, কিন্তু কোনো কারণবশত, বিভিন্ন রকমের কারণ থাকে, এক্সামের প্রেশার থাকে, সেই দিনের সিচুয়েশনটা, সেই দিনটা হয়তো আমার জন্য ঠিক হয় না, বা আমার জন্য সুফল নিয়ে আসে না। কিন্তু তারপরে তখন যখন আমরা নতুন করে আবার জার্নিটা শুরু করেছি, একদম প্রথম পেজ থেকে আবার পড়তে হচ্ছে, এই সময় না একটা
ডিপ্রেশন টাইপের কাজ করে, যে আবার পড়তে হবে, আবার নতুন করে সব করব, এগুলো তো আমি জানি, তো আবার এগুলোই কেন করবো আমি। তো এই জিনিসটা হয়তো অনেকের ক্ষেত্রে কাজ করে, তোমার ক্ষেত্রে কিরকম ভাবে কাজ করেছিল এবং তুমি কি করে ট্যাকেল করেছিলে জিনিসটাকে? হ্যাঁ স্যার, আমারও পড়তে গিয়ে মনে হতো যে আমি তো প্রত্যেকটা জিনিসই জানি, পড়তে গিয়ে পড়তে ইচ্ছে করতো না। তখন স্যার হুম। আমি ওইখান থেকে কোশ্চেন করার চেষ্টা করতাম, দিয়ে যে জায়গাগুলো আটকাতো ওগুলো নোট করতাম, দিয়ে আবার ওই জায়গাটা পড়তাম। আচ্ছা, মানে শুধু যে বই পড়েই যাব বা বই মুখস্থ করে যাব বা বই রিডিং করে যাব সেটাতে কিন্তু হবে না, তার পাশাপাশি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রপার পরিমাণে লেখাপড়া। এই যে ব্যাপারটা, তো লিখতে হবে, নোট করতে হবে, মিস্টেক্স করতে হবে, মিস্টেক্স গুলোকে আবার শুধরে নিতে হবে। এই হচ্ছে বেসিক ফান্ডা, যে ফান্ডাগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, যে না আমি এতটুকু অ্যাটলিস্ট করব, তাহলে কিন্তু আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা নট এ বিগ ডিল। এবং দীপালি গোড়াই একটা খুব উজ্জ্বল দৃষ্টান্ত এটা। তো দীপালি, আরেকটা জিনিস, তোমার যে টেস্ট দেওয়ার শিডিউল ছিল, যে তুমি টেস্ট দেবে বা প্র্যাকটিস করবে, এই প্র্যাকটিস বা টেস্ট দেওয়ার শিডিউলটা তোমার কতটা ফ্রিকোয়েন্ট ছিল বা কতটা বেশি পরিমাণে করতে তুমি? স্যার আমি প্রথম দিকে সপ্তাহে একটা করে মক টেস্ট দিতাম, তারপর শেষের 1 মাস প্রায় প্রত্যেক দিনই চেষ্টা করতাম মক দেওয়ার, এবং সেই মক টেস্ট গুলো দেওয়ার পরে সেগুলোকে অ্যানালাইসিস করতাম, যেগুলো পারতাম না হুম। ওগুলো আলাদাভাবে নোট করতাম, আর ওই জায়গাটাকে আর একটু বেশি করে পড়ার চেষ্টা করতাম। আহ, মানে যে মক টেস্টে যেগুলো ঠিক করেছি সেগুলো আমার হওয়া উচিত নয়, মানে আমি সেগুলো নিয়ে ভাববো না, যেগুলো আমার ভুল হয়েছে, যেগুলোতে আমি মিস্টেক্স করেছি, সেটা যে কোনো রকমের মিস্টেক্স হোক, সিলি মিস্টেক্স বলি আমরা অনেকে, বাট আদতে তো ওগুলো সিলি মিস্টেক নয়, ওগুলোকে ব্লান্ডার বলে। তো ওই সিলি মিস্টেক্স গুলোর পেছনে আমাদেরকে সময় দেওয়া উচিত, যে সময়টা দিলে আমরা ওই মিস্টেক্স গুলো পরীক্ষা হলে গিয়ে আর রিপিট করবো না অ্যাটলিস্ট, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা দীপালি, আহ আর একটা জিনিস বলো, যে তুমি টেস্টের কথা বললে, তুমি বই পড়ার কথা বললে, টেক্সট বুকের মধ্যে তুমি শুধুমাত্র কি শুধু টেক্সট বুকই ফলো করতে, মানে আমি জাস্ট কনফার্মেশনের জন্য জিজ্ঞেস করেছি, আমার তো জানা রয়েছে। তুমি তুমি বলো স্টুডেন্টদের জন্য, যে নতুন যে স্টুডেন্টরা, যে ওরা কি শুধুই টেক্সট বুক ফলো করবে, নাকি অন্যান্য মার্কেটে আরো যে 10 রকমের বই অ্যাভেলেবেল রয়েছে সেগুলোকেও আমাকে পড়তে হবে? স্যার আমি শুধুমাত্র টেক্সট বইটাই পড়তাম, অন্য কোনো বাজার চলতি বই বা কোনো কিছু ওগুলো পড়তাম না। আর আপনি যে কোশ্চেন গুলো করাতেন ওগুলো করতাম, আর মক টেস্ট শেষের যেগুলো আপনারা দিয়েছিলেন ওগুলো দিয়েছিলাম। আর আপনারা যে হ্যান্ডবুকটা দিয়েছিলেন ওই হুম। হ্যান্ডবুকটা স্যার রিভিশন করতে প্রচন্ড সুবিধা হয়েছিল। আচ্ছা। তো দীপালি, আর একটা জিনিস, তুমি মক টেস্টের কথা বললে, আর তো এই যে মক টেস্ট এবার মানে একটা স্ট্যান্ডার্ড হয়তো কোশ্চেনের, তো এই জায়গায় দাঁড়িয়ে তুমি জিনিসটাকে একটু বেশি ভালো করে কনফার্ম করতে পারবে, যে আমাদের কোশ্চেন পেপার যেটা থাকে, আমরা যে ধরনের কোশ্চেন পেপার সেট করি মকের জন্য বা প্র্যাকটিস সেশনের জন্য, সেগুলোতে কোশ্চেনের লেভেলটা কিন্তু একটু অন্য রকমের থাকে। যেটা বা আমি যেগুলো কোশ্চেন প্র্যাকটিস করাই বা আমাদের স্যারেরা যেগুলো কোশ্চেন প্র্যাকটিস করান, সেগুলো তথাকথিত যে কোশ্চেন গুলো রয়েছে আমাদের বইগুলোতে, বিভিন্ন গাইড বুক গুলোতে পাওয়া যায়, সেই রকমের কোশ্চেন নয়। তো এই জায়গায় গিয়ে তোমার কি মনে হতো না কখনো, যে স্যারেরা যে কোশ্চেন গুলো দিচ্ছে, সেই কোশ্চেন গুলো কি আদৌ দরকার আছে? এই জিনিসটা কি মনে হয়েছে কখনো তোমার? না স্যার, ওটা মনে হয়নি, কখনো কখনো একটু হার্ড লেগেছে বটে, কিন্তু হুম। তারপর আমার মনে হয়েছে স্যাররা যখন দিচ্ছে নিশ্চয়ই হুম। স্যাররা জেনে বুঝেই দিচ্ছেন, ওই জন্য আমি সবগুলোই করার চেষ্টা করতাম হার্ড লাগবে। তো এই হার্ড কোয়েশ্চেন, টাফ কোয়েশ্চেন, যেগুলো একটু কি বলে আউট অফ দা বক্স কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলো করার ফলে তোমার এক্স্যাক্টলি এক্সাম হলে গিয়ে যখন তুমি বসলে পরীক্ষা দিতে, কোয়েশ্চেন পেপারটা হাতে পেলে, তখন তোমার কি ফিলিংটা এলো? তখন স্যার আমার কোনো কোশ্চেনই নতুন লাগেনি, কোনো কোয়েশ্চেনই নতুন লাগে? মনে হচ্ছিল মানে যদি আমরা দেখেছি, আগে দেখেছি আমি। সবই দেখা মনে হয়েছে না, যে করেছি তো হ্যাঁ সবই। স্যার। তো আমাদের এই যে টোটাল প্রিপারেশন জার্নি, এই প্রিপারেশন জার্নিতে অনেক সময় এমন আসে, যে আমরা ধরো নতুন করে প্রিপারেশন শুরু করলাম, প্রিপারেশন শুরু করার সময় একটা না খুব একটা জোশ থাকে, একটা উদ্যম থাকে। হ্যাঁ, আমাদের ব্যাচেরও নাম ওই জন্য উদ্যম। তো এবার এই যে জোশ বা উদ্যমটাকে আমরা যে একটা সারা বছর ধরে, 8 মাস, 9 মাস, 10 মাস, ইভেন তো এই বছরে যেটা হলো, যে 1 বছর পরে পরীক্ষা হলো, তো এই যে 1 বছর ধরে এই উদ্যমটাকে ধরে রাখা, এই জিনিসটাকে তুমি কি করে হ্যান্ডেল করেছিলে? মাঝে মাঝে এমন মনে হতো না যে পড়তে ভাল লাগছে না? কখনো কখনো বিভিন্ন রকমের নিউজ আসতো, পরীক্ষা হবে না, হ্যাঁ, তারপরে এক্সাম কি বলে আমাদের এইচএস এর মার্কস এর বেসিসে মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে, তো এই সমস্ত যে নিউজ গুলো আসতো, যেগুলোকে আমরা বারবার করে ডিনাই করে এসেছি, তো সেই জিনিসগুলো থেকে তুমি কি করে হ্যান্ডেল করতে, যে এই জিনিসগুলোকে যাতে তোমার উপরে তুমি কোনো রকম ভাবে প্রভাব ফেলতে দিতে না?
কিভাবে তুমি হ্যান্ডেল করেছিলে ব্যাপারটাকে? স্যার আমি বাকি বাইরের যে ইউটিউব চ্যানেলের নিউজ সেগুলো খুব একটা দেখতাম না। আর তারপর আমার মনে হয়েছিল যে এক্সাম হবে, এটা আমার কখনোই মনে হয় নাই যে এক্সাম হবে না। তারপর যে আপনি যে বলতেন বারবার, আর যখনই আমার মনে হতো পড়তে ইচ্ছে করতো না, আপনাদের সঙ্গে কথা বলতাম, আপনি যে মিটিং গুলো করতেন ওগুলো স্যার মোটিভেশন ধরে রাখতে খুব বেশি হেল্প করেছে। আচ্ছা, খুব ভালো লাগলো আমার কখনোই মনে শুনে। হয়নি যে আমি অনলাইন প্রিপারেশন করছি। সেটাই আমাদের মোটো যে অনলাইন তো আমাদের কাছে একটা মাত্র, যে যেহেতু আমাদের কাছে রিসোর্সেস এর অভাব রয়েছে, যেহেতু আমরা প্রত্যন্ত এলাকাগুলোতে, যে সমস্ত এলাকাতে গিয়ে তো আমাদের পড়ানো সম্ভব হবে না। অফলাইনে করলে একটা হয়তো এলাকা এলাকা হয়তো ওই এলাকার স্টুডেন্টদেরকে আমি পড়াতে পারবো বা আমরা পড়াতে পারবো, কিন্তু সমস্ত জায়গাতে যে সমস্ত প্রত্যন্ত এলাকাগুলোতে স্টুডেন্টরা রয়েছে, খুব মেধাবী স্টুডেন্ট, হ্যাঁ, দীপালির মতো মেধাবী স্টুডেন্টরা রয়েছে, এবং তারা একটা প্রপার গাইডের অভাবেই জাস্ট কখনো কখনো পিছিয়ে যায়। হেরে যায় না ওরা, ওরা শুধুমাত্র পিছিয়ে যায় জাস্ট একটা গাইডের অভাবে। তো এই গাইডটাই আমরা দিতে চেয়েছি, যেখানে স্টুডেন্ট যাতে কখনো ফিল না করে যে ব্যাপারটা অনলাইনে হচ্ছে, ফোনের মারফতে হচ্ছে, হ্যাঁ স্যারেরা ফোন করছেন, কিন্তু আমরা চেষ্টা করেছি স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকার, স্টুডেন্টদের সাথে ডিরেক্টলি কথা বলার। কারণ আমরা বিশ্বাস করি যে স্টুডেন্ট টিচারের যে ইন্টারাকশনটা সেটা কিন্তু খুব জরুরি, এবং অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে এটা কিন্তু প্রচন্ড ভাবে মিসিং রয়েছে। আহ, জিনিসগুলো বলতে দ্বিধা নেই আমার, যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে সেখানে স্যারেরা পড়ান, পড়িয়ে দেন, তারপরে এবার স্যারেদের সাথে স্টুডেন্টদের আর দ্বিতীয় কোনো সম্পর্ক নেই। কিন্তু পড়ানোর পরে এক্সাক্ট প্রবলেম গুলো শুরু হয়, তাই তো? যে স্যার আমি এবার পড়তে বসলাম, তখন আমি আর বুঝতে পারছি না, আমি আর তখন কি করব, এই কোশ্চেনটায় আটকে গেলাম, তখন কি করবো, আমার কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। এই যে জিনিসগুলোতে নেক্সট দিন তোমাকে কি করে হেল্প করেছে, তুমি একটু যদি বলো আমাদের স্টুডেন্টদের জন্য। স্যার আমার যখনই ওই রকমের প্রবলেম হয়েছে, আমি কলে কথা বলতে খুব একটা পারি না তাই আমি আপনাকে বা অন্যান্য স্যারেদের টেলিগ্রামে পাঠাতাম, বা আমাদের যে গ্রুপগুলো ছিল ওগুলোতে পাঠাতাম। আর সেখান থেকে আমার সলভ হয়ে যেত। আমাকে আর কখনো মানে এক্সট্রা করে যে আমার এখানের মেসেজে সলভ হলো না আমি স্যারকে কল করি, হুম, এরকম করতেও হয়নি। সুন্দর লাগলো শুনে। দীপালি, আর একটা অন্য জিনিস জায়গা বলো। থেকে আমার এখানে এখানে পার্থক্য এটাই পেয়েছি যে বাকি স্যারেরা পড়ানোর পর আর কোশ্চেন পাঠালে আমি সেরকম অ্যান্সার পাই না, কিন্তু হুম, আপনাদের এখানে যখনই আমি কোশ্চেন পাঠিয়েছি প্রত্যেকটার অ্যান্সার পেয়েছি। বাহ। তো দীপালি, আর একটা জিনিস, এই যে তোমার জিএনএম টা ইচ্ছে ছিল নাকি এএনএম শুরু থেকেই? স্যার আমার শুরু থেকে প্রথম দিকে ছিল জিএনএম এ ইচ্ছে, হুম, কিন্তু তারপর একটা লেন্দি প্রসেস, কস্টলি ব্যাপার, এসবের জন্য হুম, স্যার এএনএমটা আমি বেছে নিয়েছি। আচ্ছা, কোনো ব্যাপার নয়। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তো দীপালি, এবারে বলো একটা জিনিস, যে আমরা যখন আসলে এই স্যার আমি প্রথম প্রিপারেশনের দিকে জার্নিতে, ভাবতেই পারিনি যে আমি এএনএম আদৌ চান্স পাবো। না আমরা, তুমি হয়তো বুঝতে পারোনি বা তুমি হয়তো জানতে পারোনি, কিন্তু আমরা যেহেতু তোমাকে ক্লোজলি মনিটর করেছি, তোমাকে তোমার সাথে কথা বলেছি, তোমার টেস্ট থ্রু অ্যানালিসিস দেখেছি, এবং আহ, পড়ানোর সময় আমরা তো বুঝতে পারি যে এক্স্যাক্টলি কে কিরকম ভাবে জিনিসগুলোকে নিচ্ছে, কে কতটা সিরিয়াস। তো আমরা বুঝতে পারতাম যে না, আর যাই হয়ে যাক, আমাদের এই কয়েকজন স্টুডেন্ট আছে, যতই এরা খারাপ পরীক্ষা দিয়ে আসুক না কেন, এদের এমনটা কখনোই হবে না যে এরা কলেজ পাবে না। হ্যাঁ, তো এবং তোমার সাথে আমি তোমাকে ওয়ান অফ দেম হিসেবে কনসিডার করেছি অলওয়েজ, যে আর যাই হোক দীপালি লিস্ট পাবে। ঠিক আছে? তো তোমার হয়তো না মনে হতে পারে, বাট আমাদের অনেক অলওয়েজ মনে হয়েছে, এবং আমরা স্যারেদের মধ্যে ডিসকাশনও করেছি যে এক্স্যাক্টলি কাদের কাদের কারা কারা এই বছরে খুব সিরিয়াস রয়েছে। হ্যাঁ, তাদের প্রতি আমরা কি করে এক্সট্রা অ্যাটেনশন পে করতে পারি। কারণ দেখো, অনলাইন এডুকেশন হয়, এখানে 100 জন 200 জন 300 জন স্টুডেন্ট একটা ব্যাচে পড়ে, এবং সেখানে 300 স্টুডেন্ট কোনোদিনই সিরিয়াস হয় না, এটা তুমিও হয়তো ভালো করেই বুঝতে পারবে। তো তার মধ্যে থেকে যারা সত্যি সত্যি সিরিয়াস হয় এবং অ্যাটেনশন দাবি করে, এবং একটু প্রপার গাইডেন্স দাবি করে, তাদের জন্য অলওয়েজ আমাদের অ্যাভেলেবেল হওয়া উচিত বলে আমাদের মনে হয়েছে। এবং সেই কারণেই আমরা প্রত্যেকটা স্টুডেন্টকেই, যারা যারা এই সিরিয়াসলি এই পুরো প্রিপারেশন জার্নিতে সাথে থেকেছে এবং সিরিয়াসলি প্রিপারেশনটাকে চালিয়ে গেছে, তাদের সাথে আমরা অলওয়েজ থাকার চেষ্টা করেছি। তো দীপালি, তুমি তোমার টেস্টের কথা বললে, তোমার বই পড়ার কথা বললে, এখন তুমি একটা জিনিস বলো যে আমাদের
যে নতুন স্টুডেন্টরা এই বছর এক্সাম দেবে বা পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে? এমন কিছু মিস্টেক্স, যে মিস্টেক্স গুলো তোমার মনে হয়েছে যে মিস্টেক্স গুলো শুধরে নিলে বেটার হয়, যে মিস্টেক্স গুলো কোনো স্টুডেন্ট যদি নাই করে তাহলে সবচেয়ে ভালো হয়। স্যার, আমার প্রথমেই মনে হয়েছে যে পড়া কখনোই ফেলে রাখা উচিত নয়, প্রত্যেক দিনের পড়াটা আমাদের প্রত্যেকদিন করে নেওয়া উচিত। আমার মাঝে মাঝে হয়েছিল পড়া জমে গেছে নানা সমস্যার কারণে, কিন্তু সেগুলো আবার পড়তে শেষ করতে, সেগুলো পড়ে তার সঙ্গে আবার যেটা করানো হচ্ছে ক্লাসে সেগুলো পড়া অনেকটা চাপ হয়ে যায়। আর তারপর মক টেস্ট খুব বেশি দেওয়া দরকার। আর কোনো সাবজেক্টকে যে আমি এই সাবজেক্টটা পারি না বলে পুরোপুরি ছেড়ে দেবো, এটা করা উচিত নয়। আমি ইংলিশটাকে করেছিলাম, ওই জন্য ইংলিশ আমার প্রচন্ড কম নাম্বার এসেছে। এক পুরো পুরো বছরটার মধ্যে আমি হয়তো খুব কমই ইংলিশ পড়েছি। ওটা আমি পারতাম না বা ভালো লাগতো না বলে ছেড়েই দিয়েছিলাম, হুম। যে আমার দ্বারা ইংলিশ হবেই না। বুঝতে পেরেছি। তো দিবালি, এই তুমি বললে পড়ার কথা, কনসিস্টেন্টলি পড়ার কথা। তো একটা জিনিস জিজ্ঞেস করবো তোমাকে, যে তুমি সারাদিনে কতক্ষণ পড়তে তাও? যদি বলি যে কনসেন্ট্রেশন দিয়ে তুমি একদম প্রপারলি পড়ছো, ঠিক কতক্ষণ হবে পার ডে? স্যার, আমার নির্দিষ্ট কোনো টাইম ছিল না, তবে আমি খুব বেশি রাত জেগে বা ভোরবেলা উঠে পড়তে পারি না, ওই জন্য আমি পুরো দিনটাকেই যতটা পারা যায় কাজে লাগাতাম। মানে দিনের আচ্ছা। মধ্যে যতটা সময় পেতাম পড়তাম। হুম। আচ্ছা, মানে এমনটা বাঁধা ধরা ছিল না তোমার যে না আমি 5 ঘন্টা পড়বো, 4 ঘন্টা পড়বো, আমার যখনই সময় আমি ফাঁকা না পাচ্ছি, স্যার, আমার পড়াশোনা ওরকম বাদে, কিছু আমার যেহেতু দ্বিতীয় কোনো কাজ নেই আর, তো আমি পড়াশোনার পেছনেই কিন্তু টোটাল সময়টাকে ব্যয় করবো, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা। তো এই যে আমরা ধরো যখন নতুন স্টুডেন্টরা, মানে যে স্টুডেন্টরা ধরো এই বছরে পাইনি বা এই বছরে কোনো কারণে কলেজ সিকিউর করতে পারলো না, হুম, তারা যদি মনে করে যে তারা 80, 90, 100 অব্দি মার্কস পাবে, চেষ্টা করলে পাবে, তো এই জিনিসটার জন্য তাদেরকে এক্সট্রা কি কোনো এফোর্টস দিতে হবে? যেটা আমাদের স্যারেরা বলেন বা স্যারেরা ক্লাস করাচ্ছেন, ক্লাস করালেন, ডিপিপি দিলেন, টেস্ট দিলেন, এগুলো স্টুডেন্টরা সলভ করলো, ক্লাসটা করে নিল প্রপারলি, তারপরেও কি স্টুডেন্টকে এক্সট্রা কোনো এফোর্টস দিতে হবে? কি মনে হয়? না স্যার, আমার মনে হয়েছে এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই, স্যাররা যেগুলো বলছেন ওগুলো শুধু করলেই হবে। আচ্ছা। তো আমি বাইরে বাড়তি কিছু করিনি, আপনারা যেগুলো বলেছেন ওগুলোই পড়তাম। ওকে। আর একটা জিনিস, তুমি এবার ওই কোশ্চেন প্র্যাকটিসের কথা জিজ্ঞেস করলাম তোমাকে একটু আগেই, তো তুমি কি একটা রাফ আইডিয়া দিতে পারবে যে গোটা বছর জুড়ে তাও তুমি কত কোশ্চেন প্র্যাকটিস করে থেকে হবে, সমস্ত সাবজেক্টস মিলিয়ে, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ, ইংলিশ সব মিলিয়ে প্রায় কত কোশ্চেন হতে পারে তাও, রাফলি? স্যার, অনেক কোশ্চেন প্র্যাকটিস করেছি, এরকম ভাবে বলতে পারবো না। আপনারা আচ্ছা। যেগুলো করাতেন গোল্ড কোশ্চেন সিরিজ, ওগুলো করেছি। গোল্ড তারপর কোশ্চেন সিরিজে আমি আমার তোমাকে কাছে প্রায় 2000-এর পুরোনো যে বেশি একটা কোশ্চেন বই ছিল, করিয়েছি, মানে প্রায় পুরোনো যদি যে আমি বইগুলো ছিল ওগুলো করেছি। হ্যাঁ, পুরোনো বইগুলো থেকে সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করতে, তাই তো? আর টেক্সট বুকে আচ্ছা। যেগুলো কোশ্চেন থাকে হ্যাঁ, টেক্সট বুকের কোশ্চেন ওগুলোও প্র্যাকটিস করেছি। করতে। হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা। তো এই যে রঘুনাথপুর এসডি, তাই না? তোমার কোন কলেজ হয়েছে? রঘুনাথপুর এসডি হসপিটাল। রঘুনাথপুর এসডি। তো এই রঘুনাথপুর এসডি, এটাই কি তোমার ফার্স্ট চয়েস ছিল? হ্যাঁ স্যার, এটাই ফার্স্ট চয়েস ছিল। বাহ, মানে একবারে ফার্স্ট চয়েসে, হ্যাঁ, ফার্স্ট চয়েস একবারে সিকিউর হয়ে গেছে। ভেরি গুড। তাহলে অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমাকে, তোমার এই আগামী কলেজের জার্নির জন্য, এবং নেক্সট জেন অলওয়েজ তোমাদের পাশে থাকবে, তোমার পাশে থাকবে। লাস্ট একটা অ্যাডভাইস যেটা তুমি আমাদের নতুন স্টুডেন্টদের জন্য দিতে চাইবে, যে যারা নেক্সট জেনের সঙ্গে পড়ছে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পড়ছে, তাদেরকে তোমার কোনো একটা অ্যাডভাইস অ্যাজ আ সিনিয়র। স্যার, আমি বলবো যে নিজেদের মধ্যে খুব বেশি ডাউট না রেখে স্যাররা যেগুলো পড়ছেন স্যারেদের উপর বিশ্বাস রেখে জার্নিটা শুরু করতে পারে, শেষ অবধি একেবারেই, ভালোই হবে। একদম। শেষ অব্দি সব ভালো হয়েই যাবে, তাই না? যেমন হ্যাঁ স্যার। দীপালির হয়েছে যে বছর দুই কোনো কারণবশত তার কলেজ হলো না, ভালো একটা র্যাঙ্ক করার পরেও কলেজ হয়নি, এবং আমি সেটা সাক্ষী। এবং তারপরে সে একটা চেষ্টা করলো, এবং সেই চেষ্টার ফলে সে 500 সামথিং একটা র্যাঙ্ক করেছে, এবং তার পাশাপাশি নিজের পছন্দের যে প্রথম কলেজটা ছিল সেই কলেজটা সিকিওর করেছে। তো দীপালি যখন পেরেছে, তোমরাও পারবে। তো ঠিক আছে দীপালি, সব খুব ভালো থেকো। আহ কথা হবে, এবং আহ তোমার এই আগামী জার্নির জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমাকে। খুব ভালো থেকো। থ্যাংক ইউ স্যার।
আমার একটা ড্রিম পূরণ হলো বলতে পারেন। আমার অনেক ইচ্ছে ছিল যে আমিও সাকসেস হব, ইউটিউবে আমাকেও দেখাবে। নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এখানেই আমরা শেষ করছি আমাদের এই আজকের ভিডিও। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।